যারা অতিথি এসেছেন তাদেরকে একটুখানি মঞ্চে আসন গ্রহণের ব্যবস্থা সম্মাননীয় আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আমি আমার জেলার অনেক পদাধিকারী আছেন। আমি আমার সমস্ত পদাধিকারীর কাছে একটা নিবেদন করব, দয়া করে আমার নিবেদনটা রক্ষা করবেন। আমরা সভা শুরু করার আগে আমরা একটুখানি 5 মিনিট একটুখানি আমার সূচনাটা আপনাদের সঙ্গে অসুবিধা হবে না তো? হবে না তো? একটুখানি আমি 5 মিনিট সময় নষ্ট করছি আমাদের জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। যারা আপনারা এসেছেন কেন্দ্রীয় রাষ্ট্র অতিক্রান্ত করে লড়াই সংগ্রামের মাঝখান দিয়ে আমাদের নেতৃবৃন্দকে অমূল্য আসছে দেখে নিচ্ছি। আমি তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। তার সঙ্গে জানাচ্ছি আমি একটা অনুরোধ, দয়া করে ভারতীয় জনতা পার্টির পরম্পরা, ভারতীয় জনতা পার্টির আচার বিচারের সঙ্গে আমাদের সভাটা আমরা সেভাবে শৃঙ্খলার সঙ্গে মেনটেন করব। আমি দয়া করে যাদের নাম সবাই থাকতে বলবো, আমি তাদের বলবো আমরা তারা থাকবো। আজকে যারা জেলার বিশেষ অতিথি এসেছেন সভাটা কিন্তু আমি তাদের জন্যই আমরা উৎসর্গ করেছি। আমি আপনাদের সঙ্গে সমস্ত কার্যকর্তাদের সঙ্গে আমি সবাই নিতে যাব। অমূল্য এসে গেছে, আমাদের প্রিয় নেতা অমূল্যকে আমরা স্বাগত জানাচ্ছি। মাইকটা বন্ধ করো। আমি মঞ্চে যারা আছেন আমি তাদের সবাইকে একটা অনুরোধ করব, আমাদের অতিথিদের আগে আমরা বসাবো, তারপরে আমরা যারা জেলার অনেক বড় পদাধিকারী তাদের সবাইকে নিয়ে আমি নিচে থাকবো। ঠিক সময় জয়নিত করিয়ে নেব আপনারা। আমি আমার অত্যন্ত সিনিয়র, আমি সবার পরিচালনা করবার জন্য আমার সিনিয়র ভারতীয় জনতা পার্টির যিনি আমাকে আনার ব্যাপারে অত্যন্ত বেশি আগ্রহী ছিলেন মাননীয় প্রদীপ দাকে বলবো, প্রদীপ ঘোষ মহাশয়কে বলবো আমি আজকে সমস্ত সঞ্চালনের দায়িত্ব প্রদীপ দাকে দিয়ে দেবো। আর আমি জেলার নেতৃবৃন্দদের নিয়ে আমি নিচে থাকবো। আপনারা যারা শুভেন্দুকে এবং সুপ্রজাতিকে আসন গ্রহণ করার অনুরোধ করছি, রাজীব ব্যানার্জিকেও আমি আমাদের আজকে
জয়েনিং আছে প্রদীপ দা, আমাদের সিরিয়াল লিডার প্রদীপ সঞ্চালনা করবেন। আপনারা জানেন সজল ঘোষ আমাদের দেবু ঘোষ, দেবু এসো, দেবু আমাদের দেবু কোথায়? দেবু চলে এসো। আর অশোক দিন্দা আমাদের ভারতীয় দলের ক্রিকেট দলের প্লেয়ার, অশোক দিন্দা আমাদের ভারতীয় ক্রিকেট দলের অশোক দিন্দা, দেবু চলে এসো। পৃথিবীর সবচেয়ে বড় দল তারা ভারতীয় জনতা পার্টি, তারা আমাকে গ্রহণ করেছেন। আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, ভারত মাতার নাম করে শপথ গ্রহণ করলাম, যে বীজ বৃক্ষকে আমরা পুঁতেছিলাম তাকে সমূলে উৎপাদিত করব। তাতে যদি আমাদের প্রাণ দিতে হয়, প্রাণ দেব। ভারত মাতা কি जय श्री राम। और एक बात, जितना बार हम जय श्री राम बोलेंगे आप आज से, उतना बार रावण को वध करने का शपथ लेंगे। जय श्री राम। আমাদের ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ার আপনারা জানেন অশোক দিন্দা। অশোক 1 মিনিট শুভেচ্ছা দিন। প্রিয়ঙ্কু পান্ডে যুব নেতা আসবেন, প্রিয়ঙ্কু পান্ডেকে জয়েন করাবেন। বাবুল সুপ্রিয় পাশে থাকবেন। মুকুলদা জয় শ্রীরাম। আমি অশোককে আগেই বলেছি যে আউটসুইংটা খুব ভালো করে, কিন্তু আমি বলেছি যে ব্যাটের কানায় লেগে এমনিতেই ক্যাচগুলো সিবিআইয়ের কাছে চলে গেছে। এবারে ইনকাটার ডালো সোজা মিডল স্টাম্প নিতে হবে। ও রাজি হয়েছে, চালিয়ে যাও, চলো। ধন্যবাদ বাবুলদা, ধন্যবাদ জানাই সকলকে। আর ভারতবর্ষের বৃহত্তম পার্টি বিজেপি আমাকে গ্রহণ করেছে। মোদীজির অনুপ্রেরণায়, অমিত শাহর অনুপ্রেরণায়, শুভেন্দু দা আমার দাদা, ছোটবেলা থেকে আমি দাদাকে দেখেছি, মুকুলদা, বাবুলদা, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আমি আজ বিজেপি জয়েন করছি। আমি সবসময় অ্যাভেলেবল থাকব, তার কারণে আমার ক্রিকেট জীবনের থেকে আমি অবসর নিয়েছি। আমি 12 থেকে 14 ঘন্টা সময় দেব, যখনই পার্টি আমাকে যা বলবে তাই করবো। অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। আমাদের যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডে, আপনারা জানেন যে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ইউথের বড় লিডার, গুড অর্গানাইজার প্রিয়াঙ্কু আজকে আমাদের মধ্যে জয়েন করছেন। বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায় আর বাবুল সুপ্রিয় জয়েন করাচ্ছেন যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে। বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। জয় শ্রী রাম। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, জয় শ্রী রাম। সুপ্রিয় স্লোগানটা জানেন তো? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আইপো যাবে শ্রী ঘরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরো জয়েনিং আছে, সেই নামগুলো আমি বলে দিচ্ছি।
প্রাক্তন কাউন্সিলর কলকাতা 11 নম্বর ওয়ার্ডে প্রবীণ মন্ডল, রাজীব ব্যানার্জি কথা গেলে অর্জুনদা জয়েন করাবে উত্তর কলকাতার 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর কুমার মন্ডলকে। দিব্যেন্দু সরকার তপন কোথায়? সুপ্রদীপ এসে গেছে তো? অভিজিৎ, গৌতম চ্যাটার্জি, আপনাদের সবাইকে আমি জয়েন করানোর জন্য মাননীয় সভ্যতাকে বলবো উত্তর এবারে মোদী সরকার আসবার পর প্রথমবারও মন্ত্রী ছিলেন, এবারও মন্ত্রী আছেন বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়। এবারেই এপাড়াতেই তার জ্যাঠার বাড়ি, এপাড়াতেই তার পিসিমা বাড়ি। ওর বাবা আমার খুব বিশেষ বন্ধু। আপনাদের সবাইকে থ্যাংক ইউ অনেকক্ষণ ধরে আপনাদের সবাইকে আমার নমস্কার। মঞ্চে সব অত্যন্ত আমাদের বিজেপির অত্যন্ত সব ডাকাবুকো নেতারা বসে আছে, উচ্চ পদস্থ এবং জননেতা যারা এমনি ছুটকুকুটকু নেতা বলবো না, যারা তোলাবাজি করে নেতা হন, ভয় দেখিয়ে নেতা হন, সিন্ডিকেট করে নেতা হন, তাদের কথা বলবো না। যারা অ্যাকচুয়ালি জনগণের সঙ্গে থেকে, জনগণের সঙ্গে মিশে, জনগণের ভোটে জিতে যারা নেতা হন, সেরকম আমার সঙ্গে পরপর বসে আছেন। যেমন দিদি কখনো হারেননি এখানে, ডান দিক থেকে বসে আছে বিজয় ওঝা, সফেদিকে চমকার বারবার, আমার সবসময় যেতে। আমাদের শুভেন্দু অধিকারী, ওরা আমার বার্থডেটা আবার সমান, দুজনেই 15 ডিসেম্বর, সালটা আর বলছি না কারণ দুজনেই 32 রানে। তো প্রদীপদা রয়েছে, হ্যাঁ, প্রদীপটা কোনোদিন হারিনি, প্রদীপটা হারিনি। মুকুলদা সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, একটা জোরদার হাততালি হয়ে যাক। আমাদের সব্যসাচিতা রয়েছেন, উনি রোদ্দুর থাকলে চশমাটা বলতে হয়ে যায়, রাত্রিবেলা সাদা। অশোক দিনটা আমি আগেই বলেছি, এখন ইনকাটার টিমে মিডিল স্ল্যাম খেলতে হবে, বাকি সব ক্যাচ সিভের হাতে চলে গেছে। পরপর দাদারা সব বসে আছেন, আর সজন ঘোষ, সরি, ঠিক আছে ওই কোনো ব্যাপার না, বিয়ে হলে অনেকে সারম্যান চেঞ্জ হয়ে যায়। তো আমি এই পাড়ার এই ছেলে নবকৃষ্ণ বইতে সকালবেলা গিয়ে আলুরদম খেতাম, এই পাড়াটাতে ক্রিকেট খেলতাম, সোজা স্ট্রেট ব্যাট মারলে একদম সামনের বাড়িটায় গিয়ে ছক্কাওয়াতি কর্নারে। জ্যাঠাবাবু ভালো আছো তো?
বলবে অ্যাটলিস্ট আমার নাম করেছে জায়গাবাবু। আমার কাকারা সবাই কর্ণের বাড়ি ডক্টর কনকচন্দ্র বড়াল, ওইখানে আমার বাবাও বড় হয়েছে, ওইটাই বাড়ি আমাদের। বাঁদিকে নটবর দত্ত রোড। নটবর দত্ত হচ্ছে আমার মায়ের নিজের দাদামশাই, যিনি একসময় ব্রিটিশ আমলে কাউন্সিলর ছিলেন। বাঁদিকে ওই গলিটা দিয়ে সোজা ঢুকলে অনেক দিনের অন্নপূর্ণ পুজো হয়। কাজে এখানেই আমি আসতাম। কোন দোকানে চাউমিনে সর্ষের তেল আগে থেকে দিয়ে শুকিয়ে রাখে কি না সব জানি। কাজে এখানে 7-0 নয় 11-0ই করতে হবে আমাদের। হ্যাঁ, না 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 না, আমি ওটা বলছি না, আপনি নর্থ ক্যালকাটাই বলেছেন, তার সঙ্গে আরও 10টা 4টে আমি জুড়ে দিলাম। পাড়ার ছেলে বলে 4টে ভাও দিলাম। হ্যাঁ, আর উনি 7টা ঠিকই বলেছেন, নর্থ কলকাতা 7টা বলেছেন, বাকি তো আরও 7টা জুড়লে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তো আগলিবার 200 পার, ওটা তো বলাই আছে। খালি আমি পাড়ার ছেলে চাউমিন রবকৃষ্ণ কুইন সব বললাম বলে 4টে ভাও জুড়ে দিলাম, এমনি 11 করে। খালি খেলা হলে তো 11 জনকে লাগবে, কিন্তু আমরা খেলবোই না দিদি, আমরা খেলবোই না। আমরা খেলবো কেন? আপনি গোলরক্ষক হলে যে স্ট্রাইকার গোল করবে সেও ক্রেডিট পাবে। ধরুন এমনি যদি গোলকিপার হয়, যে গোল খাওয়ার জন্য দাঁড়িয়েছে, গোল করে লাভ কি? আর ভালো গোলকিপার হবে, ভালো গোলকিপার হবে, ডান দিকে বলবো, ডান দিকে বল মারতে যাবো, সে ডান দিকে ঝাঁপাবে, তবে না গোল করে লড়াটা আছে। হ্যাঁ, আমি ডান দিকে ইনস্টেপে মারবো বলে আউটস্টেপে মারবো, সে ঠিক বুঝে যাবে বলটা কোন দিকে যাবে, তবে তো গোলকিপার। দিদি গোল বাঁচাবেন, আমরা গোল করবো কেন? অত বাজে স্ট্রাইকার নেই, খেলবোই না। যাও, খেলে নিয়ে নেই, কিসের খেলা হবে? না খেলবোই না তো কিসের খেলা হবে? হ্যাঁ হ্যাঁ, ভালো গাও তো তুমি ভাই। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। একটু বয়স হয়ে গেছে, পরে দেখা যাবে। যাই হোক, শুনুন, আপনাদের একটা কথা বলে দিই, বেশিক্ষণ বলবো না, সবাই বসে আছেন। আমাদের এইটুকুনি বলবো যে আজকে আপনারা টিভিতে দেখেছেন, পশ্চিমবঙ্গের এটা রাজনীতির এই ভাষা হওয়া উচিত না। আমাদের বিরোধী হতে পারে, আমরা সারা ভারতবর্ষে তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, তাদের নীতিহীনতার বিরুদ্ধে লড়ছি, তাদের নীতি নিয়ে সব কিছুর বিরুদ্ধে লড়ছি, কিন্তু কংগ্রেসও বিধানচন্দ্র রায় ছিলেন, নিশ্চয়ই কিছু করেছিলেন, তাই জন্য তাকে মানুষ শ্রদ্ধা করে। তো এই পশ্চিমবঙ্গে কিন্তু অত্যন্ত শিক্ষিত সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন। এটা আলাদা কথা যে ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি করেছিলেন তার ড্রাফটটা সিদ্ধার্থ শঙ্কর রায় করেছিলেন। এমার্জেন্সি যেটা কালা কানুন, যেটা ভারতবর্ষের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে, দেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়ের লেখাটা, পুরো ড্রাফটটা সিদ্ধার্থ শঙ্কর রায় বানিয়েছিলেন। তারপর আমরা বুদ্ধবাবুকেও দেখেছি, কিন্তু এই ভাষা কারণে বলতে শুনিনি। আজকে যে ভাষা উনি ব্যবহার করেছেন, এটা তৃণমূলের নেত্রী, তৃণমূল যে স্ট্যান্ডার্ড নিজেদের জন্য তৈরি করেছে, তার নেত্রীর ভাষা, এটা বাঙালির ভাষা নয়। এটাই আপনাদের বলতে চাই। এই পলিটিক্যাল ডিসকোর্সটা আমাদের চেঞ্জ করতে হবে। দিস ইজ নট দ্য ওয়ে টু ডু। এখান থেকে ফেরার সময় আমি তখন গাড়িটা আমার অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছিল বলে আমার গাড়ি থেকে নামতে হলো। সামনে দেখলাম মারামারি হচ্ছে, তার আগে সমস্ত মানে ইট পাটকে ছোড়াছড়ি হয়েছে, জুতো ঝাড়ু, মানে এরা নিজেদের মধ্যে জুতো ঝাড়ু নিয়ে নিশ্চয়ই মারামারি করে, নাহলে এত জুতো ঝাড়ু একসাথে পেলো কোথায়? আমি যদি সত্যি দেবে, দেখুন আপনাকে যদি হঠাৎ বলি যে 10টা 20টা ঝাড়ু নিয়ে আসুন, বাড়িতে দৌড়োদৌড়ি শুরু হয়ে যাবে। 20টা জুতো আনতে পারবেন না, কারণ সব বাবা বলবে আমার জুতো নিলি কেন, কাকা বলবে আমার জন্য। একদম পিওর বাঙালি ছেলের মতো কথা বলছি, আপনাদের পাড়ার ছেলে, খুঁজেই পাবেন না। নিশ্চয়ই ঝাড়ু জুতো এসব নিয়ে লড়ালড়ি করে, বাড়িতে ইট জমায়। বহুদিন আগে একটা রবি ঘোষের ক্যারেক্টার ছিল, সে ইট বিক্রি করতো মোহনবাগান ইন্টারন্যাশনাল মাঠের পাশে। হ্যাঁ, তো কি মোহনবাগানের মেয়ে না, তো সেই সময় দেখেছিল। এইটা যে ভাষা উনি বলছেন আজকে প্রধানমন্ত্রী সঙ্গে, আমরা সোশ্যাল মিডিয়ার ভাষায় যেটাকে বডি শেমিং বলি, এই ধরনের কথাবার্তা যারা বলে। আমি একটা আপনাকে শুদ্ধ ছোট একটা এক্সাম্পল দিই। আজকে উনি যা যা বলেছেন না, আমরা ভদ্রতার খাতিরে ওটাকে অসত্য বলছি, যে উনি অসত্য কথা বলেন। কেন অসত্য কথা বলছি? অসত্য কথাটা কেন ব্যবহার করছি? কারণ উনি একটা সাংবিধানিক জায়গায় বসে আছেন। সেই জন্য সাংবিধানিক জায়গায় বসে তিনি কনস্টিটিউশনের শপথ নিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে ওই ভাষায় কি করে আক্রমণ করতে পারেন? এই সংস্কৃতির জন্য কিন্তু বাংলাকে পৃথিবী চেনে না। আমাদের একটা গর্ব আছে, আমাদের একটা অভিমান আছে। অভিমান মানে হিন্দিতে অভিমান, যেটাকে বলে যে একটা আত্মবিশ্বাস আছে, যে আমাদের লিটারেচার দেখুন, আমাদের গান বাজনা দেখুন, আমাদের খেলাধুলা দেখুন। খেলাধুলাও যদি দেখেন, চুনী গোস্বামী ভারতবর্ষের সর্বকালের সর্বসেরা ফুটবলারকে, চুনী গোস্বামী ছাড়া সেকেন্ড কোনো লোক নেই। হ্যাঁ, আপনারাও জানেন। সেই গোষ্ঠপাতে আমাদের কি নেই, বাঙালিদের কি নেই। কিন্তু এই 34 বছর বাম শাসন, তারপরে এই 10 বছরের যে তৃণমূলের শাসন, বাংলাকে যতটা নিচে নিয়ে যাওয়া যায় ততটা নিচে করেছেন। আজকে বাংলার বাকি জিনিসগুলো আপনি ছেড়ে দিন। যখন বামপন্থীরা ছেড়ে গেছিল, তখন টোটাল লোনের অ্যামাউন্ট কোথায় আমাদের রাজ্যের ঘাড়ে যে দায় ছিল, সেটা অ্যারাউন্ড 190 লক্ষ, কত ছিল? 1,90,00,000 কোটি টাকা, সরি
এত শূন্য আছে যে মাঝে মাঝে গুলি 1,90,000 কোটি ছিল, আজকে সেটা 5 লক্ষ কোটিতে দাঁড়িয়েছে। দিদি যদি সবই ভালো করতেন তাহলে তাহলে এইরকম ভাবে লাফিয়ে লাফিয়ে বাংলার গাড়ি দায়টা চাপলো কেন? অথচ দেখুন যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো সব চুরি হয়ে যাচ্ছে। আপনি বলুন যে উনি ভাতা দিচ্ছেন কিছু, আজকে স্বাস্থ্য সাথী নিয়ে অনেক কথা হচ্ছে। ভাই ধোঁয়াটা এখন চালিও না, ওটা পটাশিয়াম পারমাঙ্গানেটের মতো একটা কালার হচ্ছে, কোনো না বিশ্বাস দিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ যাই হোক, একটু পরে জ্বালিয়ে চলে যাবো, তবে খুব ভালো লাগবে। হ্যাঁ টিভি লাগবে। হ্যাঁ তো এত এত টাকা কেন্দ্র থেকে আসে, সেই টাকাগুলো জায়গা আমি দিদিকে বলবো একবার যান তো আপনি আমফানে, যেখানে ছাদ উড়ে গেছিল সেখানে একবার গিয়ে দাঁড়িয়ে বলুন তো আপনার কথা, মানুষের উপকার করেছিল, দেখুন কি অবস্থায়। গাড়ি নিয়ে যেতে পারবেন, যাবেন নিজের ইচ্ছায়, বেরোতে পারবেন না, কারণ ওটা তো পাবলিকের ইচ্ছা। হ্যাঁ বেরোতে পারবেন না, আইনকে আপনার ইচ্ছে পেয়ে জানা বন্ধ জায়গা, এখানে যেতেই পারবেন না। আপনি আপনি গিয়ে দেখুন একবার কি অবস্থা করেছে। একটা জিনিস সামান্য আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, পলিটিক্স করার দরকার নেই, আপনি লজিকটা ভেবে দেখুন। প্রত্যেক বছর একটা কি বিজনেস সামিট হয় তো, বড় বড় গেট লাগে, যেমন দিদি সমস্ত হসপিটালগুলোর ভেতরে মৃত্যুপুরী, কিন্তু বাইরে দেখুন সুন্দর গেট, তাতে লাল নীল আলো, সমস্ত নানা রকম আলো লাগানো, হ্যাঁ সব লাগানো, কিন্তু ভেতরটা মৃত্যুপুরী। প্রত্যেকটা মেডিকেল কলেজ, গ্রামে গঞ্জে কোথাও কোনো মেডিকেল কলেজ নেই, সমস্ত রুগীদেরকে সেজন্যে গ্রাম মানে সমস্ত জেলা থেকে কলকাতার হাসপাতালে তাদেরকে রেফার করতে হয়, এবং রাস্তাতেই বহু মানুষের জীবন চলে যায়, তারা কলকাতায় পৌঁছলেও তারা বেড পায় না। স্বাস্থ্য সাথী নিয়ে তো কথা বলছে, আপনারা জানেন যে প্রাইভেট হসপিটালে কত টাকা, কত কোটি টাকা উনি বাকি রেখে দিচ্ছেন। প্রাইভেট হসপিটালে আপনি গিয়ে দেখুন, আপনাকে ফেরত পাঠিয়ে দেবে, তারা অ্যাকসেপ্ট করবে না। প্রত্যেকটি প্রাইভেটের একদম সত্যি কথা বলছি আপনাদের, রাজনীতি করার দরকার নেই, এটা ফ্যাক্ট। আপনি ব্যুরোক্র্যাটদের জিজ্ঞেস করুন, নবান্নে যে নবান্ন থেকে একটু দূরেই আমার ফ্ল্যাট আছে, ওখানে দিদি যাই হোক, তো ওখানে আপনি ব্যুরোক্র্যাটদের জিজ্ঞেস করুন, তারাই বলবে যে দাদা টাকা নেই, কোষাগার খালি, যেটুকুনি ছিল সেটা তো বোলপুরের শান্তিনিকেতন না, এখানে শান্তিনিকেতনে চলে গেছে। সেখানে তো আবার কি আর বলবো, কৃষ্ণ হলে হলে পরে কে যায় শ্রীঘরে সেটা দেখা যাবে, আর নামটা নাই বা বললাম। কিন্তু একটা সামান্য জিনিস ভেবে দেখুন, প্রতি বছর গ্লোবাল সামিট হতো তো, যে ব্যবসায়ীদের আজকে উনি গালাগালি করছেন, সে যত বড়ই হোক, রিলায়েন্স হোক, আদানি গ্রুপ হোক, যাই হোক, যাদের গালাগালি করছেন তাদের সবাইকে ওনারা রিকোয়েস্ট করে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন। তো এমন কোনো ব্যবসায়ী নেই, বড় এন্টারপ্রেনিয়র নেই, শিল্পপতি নেই, যাকে দিদি এই গ্লোবাল সামিটটা কি করেন, তাকে সে কি বাংলা সামিট কি দাদা কি নাম জানো, কি সামিট ওটা আগে কিছু করেন, পিসিপিএস আচ্ছা বেঙ্গল একটা কিছু করেন, যাই হোক, তাদের সমস্ত শিল্পপতিরা আছেন। আমাকে একটা জিনিস বলুন, সেই এত বড় বড় শিল্পপতিরা বড় বড় 5 স্টার হোটেলে নিশ্চয়ই সুইটে থাকেন, দুদিন থাকলে তাদের 2-3 লাখ টাকা খরচা হয়। তারা আসবার সময় বলি আছে অরূপ বিশ্বাস নাম করে বলছি, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকেন, তাদেরকে বড় মিষ্টি হাঁড়ি দিয়ে বরণ করেন, যাওয়ার সময় আসবার সময় কাশ্মীরি শাল দেন, ফেরার সময় ঢাকায় শাড়ি দেন, মানে একজনের পেছনে বেশ কয়েক লক্ষ টাকা খরচা হয়। তারপরে দিদি আগে যেহেতু বড় উনি তো সিটের উপর হেঁটে হেঁটে নিজেই এমসি, কারোকে বলার সুযোগ দেন, এদিক থেকে এদিক যান, এদিক থেকে এদিক যান, আমার ট্রেডমিলে হাঁটতে বাজেট বানিয়ে দিই। এই দেখুন আমি বাজেট, এই আমি ডান দিক থেকে বানিয়ে গেলাম, আমার বাজেট হয়ে গেল। আমি এখানে বাঁ দিক থেকে ডান দিক গেলাম, একটা কবিতা লেখা হয়ে গেল। তারপরে আমি এখান থেকে আবার বাঁ দিক থেকে ডান দিক গেলাম, আমার প্রচুর সিডি, আবার সব কটা সিডি নাকি প্ল্যাটিনাম গতকাল বলেছেন। আমরা তো গান বাজনা করিনি, প্ল্যাটিনাম কাকে হয় জানি না। এবারে দেখুন তারা এই এতজন শিল্পপতি এত বছরে পশ্চিমবঙ্গে 1 টাকা বিনিয়োগ কেন করলো না আমাকে বলুন? কোনো সত্যতা তো থাকার কথা নয়। যখন আপনি এখানে এসেছেন, আপনাকে, আমি রাজনীতির কথা বলছি না, সিম্পল লজিকের কথা বলছি, অনেক টাকা আপনি খরচা করেছেন তার পেছনে, তারা প্রত্যেক বছর এসছে, 5 স্টারে থেকেছে, কেন তারা 1 টাকা বিনিয়োগ করলো? কেউ বিনিয়োগ করলো না। এমনকি রাজারহাটে যে বিনিয়োগগুলো হওয়ার কথা ছিল সেগুলো বন্ধ হয়ে গেল। কেন হলো একটু রিমাইন্ড করুন, আপনাকে নবোদয়ে চলে যেতে হবে। প্রথমে আপনি যদি 100 টাকা নিয়ে আসেন, প্রথমে আপনাকে এমন কারোকে খুঁজতে হবে যে তৃণমূলের কোনো বড় মেজো সেজো বর্দা শেষদার নারদা সারদা ও কারোকে একটা খুঁজে দেবে। সেই দাদা প্রথমে কিছু টাকা নেবে, তারপরে সেই আলাপ করিয়ে দেবে, বাড়ি অ্যাপয়েন্টমেন্ট করে দেবে ভাইপোর সঙ্গে, ভাইপো আবার খানিকটা নেবে, তারপরে ঠিক হবে যে আপনি ব্যবসা করবেন কি না করবেন। অর্থাৎ 100 টাকা আনলে 60, 65, 70 টাকা ওইখানেই খরচা হয়ে যাবে। কেন আসবে মানুষ? এবং খালি হাতে টাকা খুঁজে দিলে তো হবে না। ইকোনমিক্স বলছে যদি আপনি মানুষকে রোজগার না দেন, যদি স্পেন্ডিং পাওয়ার না হয়, যদি স্পেন্ডিং না হয়, তাহলে কখনো জিডিপি গ্রোথ হবে না, কখনো বাড়বে না। আমরা পশ্চিমবঙ্গে এরকমই একটা সরকার আনতে চাই, যেটা মানুষের টাকায়, যেখানে মানুষের কাজ হবে। এই সিন্ডিকেট কাটমানি এই গল্প বন্ধ হবে সব জিনিসে। মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর ভাষা না বলেন,
মুখ্যমন্ত্রী যদি মুখ্যমন্ত্রীর ভাষা না বলেন তাহলে মুখ্যমন্ত্রীর কাজ করবেন কি করে, এটা আমাকে বলুন তো। আপনি ক্রিকেট মাঠে গিয়ে ফুটবল, একটা বড় ফুটবল নিয়ে গেলেন, এই অশোক দিন্দা বসে আছে, একটা বড় ফুটবল নিয়ে গেলেন, যেহেতু চারদিকে অনেক খাঁজ থাকে, ভালো করে হাতে গ্রিপ পাবো, ওইটা দিয়ে বল করবো। আপনি বল করতে পারবেনই না, কারণ ওটা তো খেলা নয়। মুখ্যমন্ত্রী যদি এই ভাষায় কথা বলেন তাহলে কাজটা ভালো হবে কি করে? এবং সেই জন্য চারদিকে দৈত্য দানবকে উনি বড় করেছেন। আজকে বেশি কিছু বলার নেই, আপনাদের কাছে এইটুকুনি বলবো, আপনার 34 বছর অনেক মুকুলদা বসে আছেন, সবাই বলবেন, আমি এইটুকুনি বলবো যে মানুষের টাকায় যাতে মানুষের কাজ হয়, সেই জন্যে তৃণমূল কংগ্রেসকে বঙ্গোপসাগর নয়, আরব সাগরে ছড়ে ফেলুন, যাতে মানুষের টাকা যেখানে থাকে তার কাছাকাছিও যাতে তারা পৌঁছতে না পারে। কারণ SMS-এও এরা এক্সটর্শন করে, জেলে বসেও এরা তোলাবাজি করে। এই CPM বাংলার কোনো ভালো করেনি, একটাই যদি ভালো করে থাকেন সেটা গণশক্তির একদিনের একটা কাগজ বেরিয়েছিল, সেই কাগজে ব্যানার্জি পরিবার ওই আমাদের হরিশ চ্যাটার্জির রাস্তাটাতে কতগুলো বাড়ি, এই যে বললো 10 লাখ টাকা দিয়ে বলছে এখানে তোমার বাড়ি হবে, কতগুলো বাড়ি নিজের নামে করেছে, 21টা না 22টা। এই আমাদের শুভেন্দুবাবু তো একদম এক্স্যাক্টলি বলে দেবেন কটা দাদা, 22টা 23টা 26টা কটা, 35টা, সরি 35টা, আপডেট করলাম, আমার অটো আপডেটে থাকে না, জন্য জিজ্ঞেস করি আমি আসলটা পেয়ে যাই। আর 4 বছর ধরে আমি আসানসোলে কয়লার বেড প্রধান, আমি বিশ্বাস করুন অনেকশো কোটি টাকা কামাতে পারতাম, কিন্তু তখন থেকে বাইকে করে রাত্রিবেলা গিয়ে বাইক চালিয়ে, আপনারা দেখেছেন টিভিতে, বাইক চালিয়ে মোবাইলে ভিডিও করতাম। আজকে সব কটা ওখানে গ্রেপ্তার হয়ে গেছে, যত বড় বড় অফিস ছিল সব গ্রেপ্তার হয়ে গেছে। এগুলো আপনারা জানেন তো, লালা বেনা মিশ্র সব ওইখানে আসানসোলে যত বড় বড় কয়লা বালি সব আছে সব গ্রেপ্তার হয়ে গেছে, সমস্ত গ্রেপ্তার হয়ে গেছে। আমার ওপর তো আরো বিরাট বড় ডেঞ্জারাস হয়ে গেছে, ব্যাপার হয়ে গেছে। আমি যে কিশোর কুমারের গানগুলো স্টেজে গাই, তার মধ্যে কল্যাণ যে আমি যখন খুব ছোট ছিলাম, এখনো ছোট আছি, তখন আরো ছোট ছিলাম, 1993-তে অমিতাভ বচ্চনের ট্যুরে গেছিলাম আমেরিকা, তখন আমাকে স্টেজে ও সাথী রে তেরে বিনা ক্যা জিনা এই গানটা গাইতে হতো। গানটার কথাগুলো কি, ও সাথী রে তেরে বিনা ক্যা জিনা, ফুলো মে গলিও মে স্বপ্নো কি কলিও মে তেরে বিনা কুছ কহি না, তাই তো, মানে তোমাকে ছাড়া আমার চলবে না। কিন্তু গানটা শুরু হচ্ছে কি দিয়ে, এক তো লাইনগুলোই ডেঞ্জারাস, গানটা আবার শুরু হচ্ছে লালা লালা দিয়ে, লালা লালা ওটা দিয়ে শুরু হচ্ছে। আমার ফেভারিট গানটা আমি আসানসোলে কখনো গাইতেই পারিনি, কারণ ওটা ভুল বোঝা যেত। ওই গানটাকে সম্বল করেই আমাকে এমন কিছু ব্যবস্থা করতে হয়েছে। 4 বছর ধরে আমি পীযূষ গোয়েলজি যখন কয়লা মন্ত্রী ছিলেন তখন ওনাকে আমি আসানসোলে নিয়ে এসেছিলাম। এটার জন্য আপনারা চাইলে একটুখানি হাততালি বাড়াতে পারেন, কারণ ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইতে এবং আমাদের গৃহমন্ত্রী একে একে উইকেট ফেলছে, একে একে উইকেট করছে। বাই দ্য টাইম গিয়ে আমাদের ভোট আসবে ততদিনে দিদিকে রিটায়ার্ড হার্ট হতে হবে। রিটায়ার্ড হার্ট এই জন্যই, কারণ আমরা কিচ্ছু করবো না, যা হার্ট করার মানুষই করবো। এবং সেই জন্যে আপনারা সিপিএমকে সুযোগ দিয়েছেন, আপনারা তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছেন, এবারে বিজেপিকে সুযোগ দিন, যাতে মানুষের টাকায় আপনারা নিজেদের ভালো যাতে নিজেরা বেছে দিতে পারেন। পাড়ায় যে কাজ হবে সেখানে 100 টাকা এলে যেন 100 টাকার কাজ হয়, তার বেশিরভাগ টাকাটাই যেন ড্রেন দিয়ে অন্য কোথাও চলে না যায়। আমাদের পশ্চিমবঙ্গে আর যেন কোনো পিসি, আর যেন কোনো ভাইপো এসে আমাদের উপর অত্যাচার না, মানুষের উপর অত্যাচার যেন না করতে পারে, এটাই আপনাদের বলবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাবো। সজল খুব সাহসী ছেলে, তাই সজল নিচে কেন আছো তুমি? আজকে তো তুমি ওপরে উঠলে, এখানে এসো। এতদিন নিচে ছিলে, ভুল জায়গায় ছিলে, চিরকাল নিচেই থেকে যেতে, আজকে কারেক্ট জায়গায় এসছো, এখন উপরে ওঠো, এখনই তোমার উপরে ওঠার সময়, তাড়াতাড়ি উপরে ওঠো। সজল এখানে এমন ব্যাপার করলো, মনে হলো আমাকে, শুভেন্দুবাবুকে, বাবাকে, মুকুলদাকে, আমাদেরকেও বিজেপি জয়েন করবে। বড় বড় এমন লাঠিওয়ালা পতাকা এনেছিল যে সজল সাহসী ছেলে, আমাকে ওটা অনেকদিন থেকে ছিল। তুমি কি আজ ব্যস্ত? দাঁড়াও, হ্যাঁ। সিটি কলেজে যখন আমি পড়তাম, সে অনেক বছর আগে, তখন থেকেই ও এখানে ঘোরাফেরা করতো। তখন কিরণময় নন্দ মৎস্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিল কি যেন শঙ্কর নন্দর সঙ্গে ঘুরে বেড়াতো। তখন পলিটিক্সে আসার চেষ্টা করছে, সেই সিটি কলেজ থেকে চিনি, অনেক সিটি কলেজের প্রোগ্রাম ওর সঙ্গে করেছি, এবং খুব সাহসী ছেলে। যাওয়ার সময় দুষ্টুমি করে এটা খালি বলে যাবো, আমার কাছে একটা খুব ভালো GSD আছে, জার্মান শেপার্ড কুকুর আছে, দারুণ এটা। এক মিনিট ভাই, পিকচার আমি বাঁচিয়ে ফেলে, এক মিনিট দাঁড়াও না ভাই, শেষ করে নিয়ে তারপরে হাততালি বাজাও। কখনো কোনো রাজনৈতিক নেতা কাজ শেষ করার আগে হাততালি দেবে না, ওই জন্যই পশ্চিমবঙ্গের অবস্থা। শেষ করি, তারপরে তুমি হাততালি দিও, কথা বললো, ভেরি গুড। খেলা হবে, কিন্তু এখানে এই খেলা নয়। যাই হোক, ও এক সাহসী ছেলে। আমার কাছে একটা দারুণ GSD আছে, সেই মানে অ্যাসিস্ট্যান্টটাকে দেখলে যেখানে দেখে, আর লোকে আমাকে ছেড়ে ওর অটোগ্রাফ নেয়, আমি বেশি কি করে আমাকে দিতে হবে। তো সেই কুকুরটা ও আমাকে নিয়ে গেছিল দিদির পাড়ায়,
কালীঘাটে দিদির পাড়ায় একদম দিদির বাড়ির উল্টো দিক থেকেই একটা একজনের বাড়ি থেকে আমি ডগিটা নিতে এসেছিলাম। লোকে ভেবেছিল যে আমি তৃণমূল জয়েন করতে যাচ্ছি। আমি বললাম না দাদা, এই গলিতে আমি অন্য কারণে ঢুকেছি। তো সাহসী ছেলে, ওর জন্য একটা জোরদার তালি দিন। আর ওকে সবসময় বলুন যে আজ থেকে ওর উপরে ওঠার দিন, নিচে দাঁড়িয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। গডরেজ পায়ে হাত দিয়ে বাবা তোমার বয়স বেড়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আপনাদের পাড়ার ছেলে, এই অঞ্চলের ছেলে, আসতে পেরে দারুণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ। একবার বলে দিন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নর্থ ক্যালকাটায় অন্ধকার বেরিয়ে আছে, ভূত ব্যক্তি দেখলেই জয় শ্রীরাম বলবেন, কিচ্ছু করতে হবে না, নিজেরাই গাড়ি থেকে নেমে এসে আপনাদের তাড়া করবে। আরো জোরে বলবেন, পালিয়ে। থ্যাংক ইউ। বাবুল সুপ্রিয়কে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখবেন সারা ভারত বিজেপির সহসভাপতি এবং লড়াকু মানুষ, মানে একটা সময় মমতা ব্যানার্জি হয়েছে, যার পেছনে অনেক হাত ছিল মুকুল রায়, সেই মুকুল রায় বক্তব্য। প্রথম হচ্ছে, এখানে অশোক দিন্দা বসে আছে। অশোক দিন্দা বসে আছে। অশোক দিন্দা খুব বড় মাপের ক্রিকেটার। শুধু অশোক দিন্দাকে সামনে রেখেই বলছি, ক্রিকেট মাঠে যখন খেলা হয় না, তখন কোন বলটা ছাড়তে হবে আর কোন বলটা খেলতে হবে, এটা কিন্তু জানতে হবে। সুতরাং আমি অনেকক্ষণ ধরে আপনাদের সভা হচ্ছে, একদম টানা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে সভা হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি বক্তৃতা দেওয়ার ভারাক্রান্ত করব না। মঞ্চে একদম ডান দিকের কোনায় প্রীতম রয়েছে, ডাক্তার মজুমদার রয়েছে, প্রাক্তন সভাপতি এখানকার এই জেলার রয়েছে, তারপরে দীনেশ রয়েছে, তারপরে বড় ক্রিকেটার অশোক দিন্দা, ক্রিকেটার হিসেবে বড় ক্রিকেটার। এবং পেস বোলিংয়ে ভারতবর্ষের যারা যারা একটা জায়গা নিয়েছে, সেই জায়গাটা কিন্তু অশোক দিন্দা বাংলার ছেলেরও নিয়েছে। পাশে সব্যসাচী আর আরেকজন রয়েছে বাবুল সুপ্রিয়, যে কখন প্রথমবার মন্ত্রী হয়েছে, দ্বিতীয়বারও মন্ত্রী হয়েছে। এবার মন্ত্রী হওয়ার আগে ওর সাথে আমার 2-3 বার দেখা হয়েছে। সেই সময় আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে কোন সিট জিতবো, কোন সিট জিতবো না, কি হবে বলতো। আমি কিন্তু সবসময় দাঁড়িয়ে বলতাম যে তুমি 2.5 লাখ ভোটে জিতবে, এবং যে কোনো কারণেই হোক, যে কারণেই হোক, আমি কিন্তু এই ভোটের অঙ্কটা একটু একটু বুঝি। 2.5 লাখ ভোটে জিতেছি এবারও। পাশে আমার বহুদিনের বন্ধু প্রদীপ ঘোষ বসে রয়েছে, তার পাশে রয়েছে আমাদের এক্স ডেপুটি মেয়র কলকাতা কর্পোরেশন মীনা দেবী পুরোহিত, তারপরে শিবাজি, যাকে আমি এখানে নিয়ে এসে চেষ্টা করে দলে শুধু জয়েন করাইনি, আমি অন্যান্য অনেকের মধ্যে একজন ছিলাম যে এই জেলায় ওকে যেন দায়িত্ব দেওয়া হয়। আর এদিকে আমাদের অনুপম রয়েছে। আর সব খেলায় না একটা করে নক্ষত্র থাকে, উজ্জ্বল নক্ষত্র। এখন এই মুহূর্তে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সবচাইতে উজ্জ্বল নক্ষত্র আমার অনুজ প্রতীক শুভেন্দু রয়েছে বসে। স্বাভাবিকভাবে এটা কারোর ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এটা আপনি জেনে রাখুন, উজ্জ্বল নক্ষত্র। রাজীব বলে গেল, শুভেন্দুও বলেছে, একটুখানি বলেছে। আমি আজকে বক্তৃতা বাড়াবো না, শুধু সবাইকে বলতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিতবো করলে হবে না, জিতে দেখাতে হবে যে আমরা জিতেছি। একটা জিতবো ভাব হচ্ছে, কিন্তু জিতবো নয়, জিততে হবে। 200-র ওপর আসর পেতে হবে যে ক্ষেত্র প্রস্তুত আছে।
সেই ক্ষেত্র থেকে সরে যাবার কোনো জায়গা নেই। ক্ষেত্র ধরে লক্ষ্য ঠিক রেখে এগোতে পারলেই কিন্তু 200-র ওপর আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি এবার পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে। দেখুন, যে ভাষায় কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী, সমস্ত সামাজিক শিষ্টাচার, কৌলিন্য সমস্ত ভেঙে পড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু বলবো, ভোটের বাক্সের জবাব দিতে হবে। 200-র ওপর আসন নিয়ে আমাদের জিততে হবে। সজল জয়েন করলো। সজল, আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। সজল কিন্তু কাজ করার লোক। ওকে টাস্ক দিলে ও কিন্তু সেই টাস্ক পূরণ করে। কিন্তু স্বাভাবিকভাবে সজলকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছেন তারা কিভাবে ব্যবহার করবেন এটা তাদের ব্যাপার। কিন্তু আমি বলবো, সজলকে দায়িত্ব দিয়ে কাজ দিলে ও ডেফিনেটলি আপনাদের টাস্ক। এই অবস্থা দাঁড়িয়ে আর বক্তৃতা বাড়াচ্ছি না, কারণ আপনারা প্রায় 2.5-3 ঘন্টা ধরে এখানে আসেন, 4 ঘন্টা ধরে এখানে আসেন। সুতরাং স্বাভাবিকভাবেই আপনাদেরও ধৈর্য চুরি করছে। শুধু একটা কথা বলবো, আজ আর কয়েকদিন এর মধ্যে নির্বাচন ঘোষণা হবে। অতএব এই নির্বাচন ঘোষণা হয়ে গেলে এইসব চমকানি ধমকানিও কিন্তু আর থাকবে না। অতএব মাথায় রাখুন যে একটু সাহস করে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে নিশ্চিত করে বলছি, আমাদের ভারতীয় জনতা পার্টি এবারে 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে এবার বিজয়ী যাবে। ধন্যবাদ, নমস্কার। স্বাভাবিকভাবে সবাইকে বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি আমাদের মুখ্যমন্ত্রী যারা হিন্দি বলেন, গুজরাটি বলেন, রাজস্থানী বলেন, গুরুমুখী বলেন, নেপালি বলেন, উর্দু বলেন, সবকে বহিরাগত বলে দিচ্ছি। এই সভাটা শেষ করবেন হিন্দিতে ভাষণ দিয়ে মীনা দেবী পুরোহিত। আমরা সবাই ভারতীয়। কাশ্মীর সে কন্যাকুমারী, কাশ্মীর সে কন্যাকুমারী, কাশ্মীর সে কন্যাকুমারী, हमारे देश हमारे। नमस्कार। भारतीय जनता पार्टी वरिष्ठ नेता मुकुल राय जी, उपस्थित सब्यसाची दा, दिनेश दा, अशोक दा, उपस्थित मंत्री बाबुल सुप्रियो जी, उपस्थित मेरे दोस्त प्रदीप दा, सुभेदु दा, इस जिला के अध्यक्ष, उपस्थित विजय ओझा जी, भारतीय जनता पार्टी का सभी कार्यकर्ता बंधुओं, उपस्थित भाइयों बहनों, बहुत देर से सभा चल रही है। आप सब ने सबका बात सुना और सबकी बात सुनकर आपको एक ही बात समझ में आई है। इस बार इसलिए हिंदी में भाषण देने के लिए मुझे कहा है, तो हम सब चीज का, लड़ाई का क्या करेंगे, मुंह तोड़ जवाब देंगे। जैसे आज इस मीटिंग में हुआ और हमारी जुलूस चली, हमारी सभा चली,